আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ 400 কোটি টাকার স্টার্ট আপ তহবিল। পুঁজিবাজার সংস্কারের ঘোষণা অর্থমন্ত্রীর। ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। কর্মসংস্থান সৃষ্টিকল্পে প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের। পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এবার কুড়িগ্রাম জামালপুরে পুশিরের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। রাবিসা ধর্ষণ হত্যা মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে। নাটোরে হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার মা, অভিযুক্ত 3 সুইপার গ্রেফতার। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। সত্য বিক্রি করে ফিফার টাকা পরিশোধ, খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। শুরুতেই বাজেটের খবর। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। বিদেশে কর্মসংস্থান বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 আর মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। শপথ করিতেছি যে দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা, যা গেল বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে 7.5%। এবারও আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। 2,43,000 কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 48% আর বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 52% অর্থ। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। রেভিনিউ কালেকশনের যে গতি বা রেভিনিউ কালেকশনের যে পরিমাণ, সেই পরিমাণটা আমার মনে হয় যে প্রতি বছরই কিছু না কিছু বৃদ্ধি পায়। কিন্তু এটার অর্থ এই নয় যে 2 লাখ কোটির জায়গায় 6 লাখ কোটি হয়ে যাবে। এটা মনে হয় চিন্তা করাটা একটু বেশি কাল্পনিক হবে। ঋণ ও আমানতে 4 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করবে সরকার, যা আগে ছিল 3 লাখ টাকা। এছাড়া 2028 সাল পর্যন্ত মেট্রো রেলে ভ্যাট অব্যাহতি থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে থাকছে সুখবর। নতুন পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নে থাকছে বরাদ্দ। এই সরকার যেহেতু একটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এগুলোকে অগ্রাধিকার দেবেন বলেছেন। কোন জায়গায় আমি এই সীমিত সম্পদকে ব্যবহার করব। আবার এই যে আমাদের 12-13% জিডিপির সমপরিমাণ, তার মধ্যে তো 3-4% হলো আমাদের ঋণ। সুতরাং সেখানেও ঋণ যাতে আবার বেশি না বাড়ে। বিদেশে কর্মসংস্থান বাড়াতে বাংলা ও ইংরেজির পর তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ভাষা শিখতে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখছে সরকার। বেকারত্ব দূরীকরণে স্টার্ট আপ তহবিলে থাকছে
400 কোটি টাকা বরাদ্দ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এ সময় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে আবর্জনামুক্ত করতে কাজ চলছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। উচ্চ বেকারত্ব আর মূল্যস্ফীতির চাপে চিড়ে চ্যাপ্টা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এ অবস্থায় নানা প্রত্যাশা নিয়ে আসছে 2026-27 অর্থ বছরের বাজেট। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট অধিবেশনের তৃতীয় দিন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে সরকারের পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। আমির খসরু মাহমুদ চৌধুরী। জবাবে অর্থমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। এজন্য বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। বেকারত্ব দূর করতে স্টার্টআপ তহবিলেও বরাদ্দ রাখা হচ্ছে 400 কোটি টাকা। এছাড়া বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ মওকুফের আওতায় এসেছেন 13 লাখ কৃষকও। আগামী 26-27 অর্থ বছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। এ সময় পুঁজিবাজার সংস্কার প্রসঙ্গেও সরকারের ভাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার জন্য এবং এটাকে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। অধিবেশনে তথ্য প্রযুক্তি খাতকে গতিশীল করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জানান, 17 বছরের আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে। আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ফকির মাহবুব আনাম। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে অর্থবছর তৈরি করতে সংসদে প্রস্তাব করবে জামাত। অর্থবছরের শেষ 2 মাসে বড় অঙ্কের বরাদ্দ বাস্তবায়নের নামে গণ লুটপাট করা হয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে মগবাজারে জামাত ইসলামের ছায়া বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে দলটির আমির আরও বলেন, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। পরে জামাতের বাজেট প্রস্তাবনা পেশ করেন দলটির নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান মিলন। ছায়া বাজেটে 8,39,505 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। সামরিক ঘাটতি ধরা হয়েছে 1,73,579 কোটি টাকা। করতে পারি তাহলে সম্ভব, বাট ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। 2050 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা বাংলাদেশকে ঈমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই। এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণ লুটপাট। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। 2,266 কোটি 41 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তবে একনেকের প্রস্তাব সূচিতে থাকলেও অনুমোদন দেওয়া হয়নি আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সরকারের চতুর্থ একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প উত্থাপন করা হয়। এ সময় আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ অনুমোদন পায় 8টি প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প 3টি, সংশোধিত প্রকল্প 2টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 2টি। প্রকল্পগুলোর ব্যয় নির্বাহ করা হবে সরকার এবং বিভিন্ন সংস্থার অর্থায়নে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মার মতো তিস্তা ব্যারাজও নির্মাণ করবে সরকার। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ করে বিএনপি সরকার।
এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকার, তবে দলীয় পরিচয় ছাড়া ভোটে লড়তে বাধা নেই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তিনি নির্বাচন করতে পারেন। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদুর রহমান আরও জানান, ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দেয়, প্রচুর পানি আমাদের এখানে তো চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যতটা সম্ভব ব্যবহার করা যায়, ওয়াটার রিটেনশন, এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো আরেকটা ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে। উপদেষ্টা আরও জানান, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করবে সরকার। আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একের পর এক পুশিন চেষ্টায় বাড়ছে উদ্বেগ। ২৬ জেলার সীমান্তে ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। ভারত হইতে পুশিং বা অবৈধ অনুপ্রবেশ হতে পারে, কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে বেড়েছে ভারতীয় পুশিন চেষ্টা, যা রুখতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তৎপর বিজিবি। এর মধ্যে ২৬ জেলার বিভিন্ন সীমান্তে মোট ৬০,০০০ বিজিবি মোতায়েন করেছে সরকার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা। যোগ দিয়েছেন গ্রামবাসী ও আনসার সদস্যরাও। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে, যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। বাংলাদেশের বিজিবি ২৪ ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে, পুশিং করতে দেখি, তাহলে বিজিবির সাথে আমরাও আছি। দিনে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা এবং রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে কঠোর নজরদারি রাখছে বিজিবি। ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশিং যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। পুশিং তথা সীমান্তে যে কোনো সমস্যা যদি আমাদের সামনে চলে আসে, তো সেটা আমরা অবশ্যই মোকাবিলা করব। কূটনৈতিক চ্যানেলে কোনো লোক না পাঠালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিজিবির উপপরিচালক কর্নেল আবু হাসনাত মোহাম্মদ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে বাংলাদেশে কাউকে পুশিং করা হয়নি। ভারতের পুশিং সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। মঙ্গলবার জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় ৮টি স্থানে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলাদেশ থেকে জনশক্তির রফতানি ১ লাখে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে রাশিয়া। এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই বিষয়ে গবেষণা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহী মস্কো। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একমত হয়েছে দুই বন্ধু রাষ্ট্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১.৫ কোটির বেশি বাংলাদেশি কর্মরত থাকলেও রাশিয়ার মতো বৃহৎ অর্থনীতির বাজারে উপস্থিতি এখনও সীমিত। দেশটিতে মাত্র ১০,০০০ বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। জনসংখ্যাগত সংকট ও শ্রমশক্তির ঘাটতিতে ভুগতে থাকা রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রবেশ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি রেমিটেন্স আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
সোমবার মস্কোতে রাশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রফতানির প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানায় রুশ কর্তৃপক্ষ। দ্বিপাক্ষিক বাণিজ্যের বিদ্যমান পরিমাণ দুই দেশের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে তা বাড়ানোর বিষয়ে একমত হয় ঢাকা মস্কো। পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বৃদ্ধির সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের সহযোগিতা। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী কৃষি উৎপাদন বৃদ্ধি, রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন এবং ডিজিটাল উদ্ভাবনে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি উচ্চ পর্যায়ের রুশ বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং দেশে একটি এআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করে মস্কো। এর আগে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় ব্রিক্সের সদস্যপদ অর্জনে রাশিয়ার সমর্থন চায় বাংলাদেশ। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। শাতিলা শারমিন, সময় সংবাদ। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানোর অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা বলেছেন, লুটপাট করতে ব্যাংকটিতে বিতর্কিত লোকজনকে বসিয়েছে সরকার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বৈধ গ্রাহকদেরই ব্যাংকটির মালিকানা দেয়া হবে। পর্দার আড়ালে গ্রাহক সেজে বিশৃঙ্খলার চেষ্টা সহ্য করা হবে না। যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল। নতুন করে এই ব্যাংক কিছুটা প্রাণ ফিরে পায়। 26,000 কোটি টাকার মতো নতুন টাকা এখন গ্রাহকদের পক্ষ থেকে আছে। এইভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে। পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। লান্তাবুর গ্রুপকে হেড অফিসের অ্যাপ্রুভেল ছাড়া নির্বাচনের আগে 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে, মাননীয় স্পিকার। বিটিভি ও সময় টেলিভিশন সহ বেশ কিছু প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার করবে ফুটবল বিশ্বকাপ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ফিফার সঙ্গে প্রায় 47 কোটি টাকার চুক্তি হয়েছে। এজন্য খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। স্যাটেলাইট টেলিভিশন, টেলিকম কোম্পানি, ওটিটি প্ল্যাটফর্মে স্বত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে ফিফার টাকা পরিশোধ করা হয়েছে। বিগ নিউজটা জানা গেছে আগেই, অবশেষে এলো রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা। এবারের ফুটবল বিশ্বকাপের আসর বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হবে সময় টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা টি স্পোর্টস, সময় টিভি, গ্রামীণ ফোন, বাংলা লিংক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। কদিন আগেও ছিল অনিশ্চয়তা, দেশের ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল এবার আদৌ ফুটবল বিশ্বকাপ দেখা সম্ভব হবে কিনা। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিচ্ছে, এমন খবরেও দূর হয়নি শঙ্কা। কেননা স্প্রিংবক এদেশে চুক্তির জন্য নাকি 200 কোটি টাকার মতো বড় অঙ্ক দাবি করেছিল, আর এত চড়া মূল্যে তা নিতে আগ্রহ দেখায়নি কেউই। শেষ পর্যন্ত ফিফার কাছে আত্মসমর্পণ করে সিঙ্গাপুরের কোম্পানি। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ সরকার, কনসোর্টিয়াম ও টেলিভিশন চ্যানেলগুলোর জন্য খুলে যায় সম্ভাবনার দুয়ার।
2022 ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারে নাকি 100 কোটি টাকার মতো চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে তৎকালীন কর্তা ব্যক্তিদের দুর্নীতির অভিযোগও বেশ আলোচিত। তবে এবার অর্থের পরিমাণ আগের চেয়ে অর্ধেকেরও কম। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। শেষ পর্যন্ত সম্প্রচার জটিলতা কেটে যাওয়ায় তাই স্বস্তি ফিরেছে ফুটবল ভক্তদের মাঝে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় সহ পুরো মামলার নথি এখন উচ্চ আদালতে। বিকেলে 69 পৃষ্ঠার রায়ের কপি, 3 পৃষ্ঠার ডেথ রেফারেন্স সহ 72 পৃষ্ঠার নথি লাল কাপড়ে মুড়িয়ে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়েছে। গত রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামি সোহেল রানা ও স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে 5 লাখ টাকা ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। নথিটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদান প্রদান শাখায় গৃহীত হয়েছে। এখান থেকে এটি এই সংশ্লিষ্ট শাখায় যাবে। আশা করছি আগামী পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে হয়তো পেপার বুকের কাজটি সম্পন্ন হবে এবং পেপার বুকের কাজটি সম্পন্ন হওয়ার পরে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ হবে সেই বেঞ্চের প্রথম শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারবো। দেশের বাইরের খবর, ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালিয়েছে সিআইডি। স্বাক্ষর জালিয়াতির মামলায় তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী মঙ্গলবার কালীঘাটে মমতার বাড়ির আগোয়া তৃণমূল পার্টি অফিসে যায় সিআইডি। রাজ্য পুলিশের সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন। কার্যালয়ে থাকা তৃণমূল নেতাদের সঙ্গে বাদানুবাদের পর ভিতরে প্রবেশ করেন তারা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযান চালানো হয়েছে, যদিও তৃণমূল নেত্রী বর্তমানে অবস্থান করছেন দিল্লিতে। পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে আবারও হামলা হলে একে অপরকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশ দুটি। এরই মধ্যে ইয়েমেনের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। ইরানের হুমকি সত্ত্বেও লেবাননে আক্রমণ চালিয়েছে দখলদাররা। এতে 2 জন নিহত, 10 জন আহত হয়েছেন। নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করবে বলেও আভাস দিয়েছেন তিনি। বিশ্বকাপ ফুটবল ঘিরে জমজমাট পতাকা ও জার্জির বাজার। চারিদিকে ছড়াছড়ি রঙিন পতাকার। বিশ্বকাপ উপলক্ষে পছন্দের দেশের জার্জি আর পতাকায় সেজে উঠেছে রাজধানী। বিভিন্ন দেশের পতাকা এখন শুধু উৎসবই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মৌসুমি অর্থনীতিও। আব্দুল্লাহ শাফি জানাচ্ছেন বিস্তারিত। সোহানুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কাজের ফাঁকে গুলিস্তান এসেছেন, কারণ 2 দিন পরই বিশ্বকাপ। সেই উপলক্ষে পছন্দের দলের পতাকা আর জার্সির কেনাকাটা করতেন। অফিস, পরিবার সব জায়গায় প্রিয় দলের পতাকায় সাজসজ্জা করবেন তিনি। আর্জেন্টিনা, ব্রাজিলের চিরবৈরিতার ঢেউ তার সংসারেও আছড়ে পড়েছে। জানান, বিশ্বকাপে স্ত্রী সন্তানের সঙ্গে অম্লমধুর সম্পর্ক ভালোবাসায় নতুন মাত্রা যোগ করে। আমি ব্রাজিল করি, ফ্যামিলি আর্জেন্টিনা করে। আর্জেন্টিনা জিতলে রান্না হয়, হারলে রান্না হয় না। গুলিস্তানের স্পোর্টস মার্কেট থেকে শুরু করে ফুটপাত সবখানেই রঙিন পতাকার ছড়াছড়ি। সোহানের মতো ফুটবল অনুরাগীরা ভিড় করছেন, দেখে শুনে কিনছেন প্রিয় খেলোয়াড় কিংবা দলের জার্সি। যেমন এই ছোট্ট 2 শিশুর পছন্দের দল ব্রাজিল, কিন্তু জার্সি দেখছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সাপোর্ট করি ব্রাজিল, কিন্তু কি ফ্যান আমার ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো আমার আইডল, নেইমার আমার আইডল। পতাকার দোকানগুলোর ব্যবসা বেড়েছে বহুগুণ। অনেকেই পতাকা কিনছেন সম্প্রীতি ধরে রেখে 5-6টা, কেউ কিনছেন বংশগত ঐতিহ্যের অংশ হিসেবে। সবাইকে সাধুবাদ জানানোর জন্যই ম্যাক্সিমাম দেশে পতাকা কেনার। আমি চাই যে এবারে পর্তুগাল জিতুক। ব্রাজিল ঐতিহ্য, ব্রাজিল খুব আবেগ। কেউ শার্ট ছেড়ে বিশ্বকাপ উপলক্ষে করছেন জার্সি ও পতাকা বিক্রি। 1 সপ্তাহে তার লাভ হয়েছে অন্য সময়ের মাসের সমান। ফুটপাতের পাশাপাশি শোরুমগুলোতেও পতাকা ও জার্সি বেচা কেনার ধুম পড়েছে। আগে যে শার্ট বিক্রি করতাম, এর থেকে এখন পতাকা ভালো আছে। অফিসিয়াল গুলা যেমন ধরেন 1200 টাকা, ফ্যান ভার্সন ওটা 1900। এবার জার্সি কিনলাম, ছেলের জন্য কিনলাম। প্রজন্ম এটা চলবে, যতদিন বিশ্বকাপ আছে। উঠতে থাকে এই পতাকা হয়তো একটা দলের আবেগ ও ভালোবাসার প্রতীক, কিন্তু এর প্রতিটি সেলাইয়ে জড়িত কারিগরির শ্রম, পরিবার, স্বপ্ন এবং দেশের ক্ষুদ্র অর্থনীতিও।
যুদ্ধ আর অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত এই বিশ্বে ফিফা ওয়ার্ল্ড কাপ অনেকটা আফিমের মতো, যেখানে কয়েক সপ্তাহের জন্য মানুষ ভুলে থাকতে চায় রাজনৈতিক বিভাজন, ধর্মীয় বিতর্ক এবং বর্ণের দূরত্ব। আর সেই কারণে প্রিয় দলের জার্সি এবং পতাকার জন্য ভিড় বেড়েছে বাজারে, আর এর ফলে চাঙ্গা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাজারও। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। টাকার 9,38,000 কোটি টাকা উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ারি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।